সন্ধ্যাবেলায় আমরা আবার একটা বিজনেস আড্ডায় যুক্ত হয়েছি। আজকে আমাদের মার্চ মাসের 11 তারিখ। আমরা নতুন বছরের বেশ অনেকটা সময় পার করে এসেছি। দেখতে দেখতে আহ আমাদের বসন্তকালও চলে এলো। বসন্তকাল মানেই নতুন কিছু করার উদ্দীপনা বেড়ে যায় মানুষের মনে, মন ভালো থাকে, প্রকৃতির দিকে চেয়ে চেয়ে বেশ ভালো লাগে। নতুন পাতা গজায় গাছে, নতুন মানে সুন্দর সুন্দর ফুল, লাল ফুলে ভরে যায় গাছপালা। তো এগুলো দেখতে দেখতে মনটাও খুব মানে ভালো হয়ে যায়। যেহেতু আমি প্রত্যেকদিন একটা আহ, মানে সকালবেলা একটা জায়গায় যাই, মানে মর্নিং ওয়াক করার জন্য। সেখানে এত বেশি গাছপালা, এত পাখি ডাকে, সত্যি মানে সারা দিনের পুরো পজিটিভ এনার্জি একটা মনের মধ্যে চলে আসে। তো তারপর থেকে কিন্তু আর মন খারাপ করার সেইভাবে জায়গাটা আমি পাই না। তো আজকে আমার একটু শিপ্রা ম্যাডাম তো অসাধারণ ভাবে বলেছেন, এবং ওনার বলার টেকনিক, গল্প বলার টেকনিক অসাধারণ। আহ সত্যি ভীষণ ভালো লাগলো। এবং আরো একটা নতুন পজিটিভ এনার্জি সঞ্চয় করলাম, কিন্তু আমি জানি না আমি কতটা আমার শেয়ারিংটা করতে পারবো। মানে এরকম শেয়ারিং এর, দুর্দান্ত শেয়ারিং এর পরে আমার কথা ভালো লাগবে কিনা আমি জানি না, তাও আমি চেষ্টা করব। তো আমি আহ, একটু গল্পের ছলে কিন্তু অন্য রকম ভাবে অন্য কিছু একটু আলোচনা করব। তো আমি প্রথমেই আলোচনা করব যে আমাদের কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্টের মধ্যে একটা হচ্ছে ও ভেরিফাই। ও ভেরিফাই আমাদের স্যার কেন আনছেন, যে ভেরিফাই করার জন্য বা কেওয়াইসি করার জন্য একটা বেশ কিছু খরচের ব্যাপার আছে। সেই খরচটাকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের স্যার নিজেদেরই একটা ইন হাউস প্রোডাক্ট কিন্তু বিল্ড করে ফেলেছেন, যেটার নাম দিয়েছেন ও ভেরিফাই, এবং কিছুদিনের মধ্যেই আমরা সেটা হয়তো পেয়ে যাব। তো এই ও ভেরিফাই বা কেওয়াইসি করার ব্যাপারটা কেন এবং কিসের জন্য কেওয়াইসি আমরা করব, সেই ব্যাপারটা আমরা আগে একটু জেনে নেব। যে কেওয়াইসি কোথায় কোথায় হয়, বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ট্রানজাকশন যেখানে হয়, যেমন ধরুন ব্যাংক বা মিউচুয়াল ফান্ড, বা কোথাও আমি যদি গোল্ড ইনভেস্টমেন্ট করি, মানে যেখানে মানি ট্রানজাকশনের ব্যাপারটা থাকে, তো সেই সব জায়গায় আমাকে আমাকে কেওয়াইসি করতে হয়। আর কেওয়াইসি কিসের দ্বারা করতে হয়, কেওয়াইসি করার জন্য কি কি ডকুমেন্ট আমাকে দিতে হয়? প্রথমত তার মধ্যে থাকে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো বা পাসপোর্ট, এইসব দিয়েই আমাদের কেওয়াইসি। মামা জানা দরজা খুলে দিয়ে না, সরি। তো এইসব ডকুমেন্ট গুলো আমাদের লাগে কেওয়াইসি করার জন্য। তো ব্যাংকে আমাদের কিন্তু বারবার একটা কেওয়াইসি করার ব্যাপার থাকে, 6 মাস ছাড়া ছাড়াই একটা কেওয়াইসি চাই, এবং এটা আমরা কিন্তু অনেকেই বিরক্তিকর মনে করি যে এই বারবার এরকম ভাবে কেওয়াইসি চাওয়া, মানে প্রত্যেকবার ব্যাংকে গিয়ে কেওয়াইসি জমা করা, এটা একটা বিরক্তিকর প্রসেস। কিন্তু এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে ব্যাংক সুরক্ষার জন্যই কিন্তু এটা বারবার করতে থাকে। এবং আমি যে একজন লিগ্যাল মানুষ, বা আমার ডকুমেন্ট গুলো লিগ্যাল এবং সবকিছু ঠিকঠাক আছে, এটা কিন্তু বারবার করে প্রসেস করার জন্য ও এই কেওয়াইসি টা চাওয়া হয়। কিন্তু অনেকে মানে ব্যাংকে গিয়ে কোনোভাবে অ্যাকাউন্ট তো করে নেন, কিন্তু ও বারবার কেওয়াইসি চাওয়ার পরেও অনেকে কেওয়াইসি জমা করেন না। তার ফলে কি হয়, তার অ্যাকাউন্টটা সিল হয়ে যায়। তো সেখানে মানি শুধু জমা করতেই পারবে, কিন্তু সেখান থেকে উইথড্র করার কোনো ব্যাপার থাকবে না, বা কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না, কোনো জায়গায় কোনো ট্রানজাকশনও করতে পারবে না। এর জন্য কেওয়াইসি করাটা খুব দরকার। এবং আমরা যদি এই ফিন্যান্সের ব্যাপারটা মাথায় নিয়ে দেখি, তো এর মধ্যে আমাদের ফিনটেক ব্যাপারটা কিন্তু চলে আসে। তো এই ফিনটেক ব্যাপারটা কি? ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলো যখন টেকনোলজি দ্বারা বেশ বড় কিছু করতে করতে চায়, একটা লার্জ স্কেলে করতে চায়, তার জন্য মানে তার মধ্যে সিকিউরিটি থাকবে, এবং
সিকিউরিটিটা খুব ভালো পরিমাণে থাকবে, এবং সেটা টেকনোলজি দ্বারা নির্ভর হবে। তো সেই সেই জিনিসটাকে কিন্তু ফিনটেক বলা হয়, এবং এই ফিনটেকের মধ্যে আমাদের প্রথমেই নাম চলে আসে পেটিএম। এবং কিছুদিন যাবৎ আমরা পেটিএম নিয়ে অনেক খবর শুনছি, এবং পেটিএম এর এই অবস্থা কেন হলো? পেটিএম আমরা অনেকেই যারা মানে ডিজিটাল পেমেন্ট করি, ইউপিআই করি, তার মধ্যে অনেকেই পেটিএম কিন্তু ইউজ করি, এবং পেটিএম এর অনেক সুযোগ সুবিধা আছে, অনেক ক্যাশব্যাক দেয়, মোবাইল রিচার্জ করার পরে ক্যাশব্যাক দেয়। তো এই জন্য পেটিএমটা অনেকেই পছন্দ করে। এবং পেটিএম যেটা গোড়ায় গলদ, সেটা হলো এখানে একই প্যান কার্ডে হাজার হাজারটা অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তো এই ধরনের অ্যাকাউন্ট কিন্তু পেটিএম এর মধ্যে ছিল, এবং আরবিআই থেকে রিসার্চ করার পরে ওখানে প্রথমে 2008 সালে আহ দেওয়া নোটিশ পাঠানো হয়েছিল, তারপরে 2021 সালে আবার করা হয়েছে, এবং তার 2021 সালে যে আহ মানে দেওয়া হয়েছিল, ও তাতে কিন্তু 1 কোটি টাকার একটা জরিমানাও করা হয়েছিল। তারপরে 2022 সালে আবার 5 কোটি টাকার একটা জরিমানা করা হয়, কিন্তু তার সত্ত্বেও কিন্তু পেটিএম শোধরায়নি। তো এই ধরনের যে অ্যাকাউন্ট গুলো তৈরি হয়, এই অ্যাকাউন্ট গুলো থেকে কিন্তু মানি লন্ডারিং এর ব্যাপারটা চলে আসে। তো মানি লন্ডারিংটা কি আমরা একটু পরে বুঝছি। কিন্তু এই 2024 সালে কিন্তু আর পেটিএম কে কিন্তু আরবিআই সুযোগ দিতে নারাজ, এবং বলা হয়েছিল যে 29শে ফেব্রুয়ারির পর থেকে আর কোনো ট্রানজাকশন করতে পারবে না, সেটা জানানো হয়েছিল 31শে জানুয়ারিতে। এবং 31শে জানুয়ারির পরে 1 মাস যে সময়টা দেওয়া হয়েছিল, এটাতে মানে যারা পেটিএম এর মধ্যে ওইসব অ্যাকাউন্টে টাকা জমিয়ে রেখেছিল, তো সেই সব জায়গা থেকে মানে যারা গ্রাহক ছিল, যারা কাস্টমার ছিল, যাতে তারা টাকাটা উইথড্র করে নিতে পারে, তো সেই রকম একটা সুযোগ দেওয়া হয়েছিল। এবং 29শে ফেব্রুয়ারির পরে মার্চ মাসের কত তারিখ পর্যন্ত একটা সময় আবার দেওয়া হয়েছে। কিন্তু এবারে আহ মানে পেটিএম কে আর সেরকম ভাবে সুযোগ দিতে নারাজ আরবিআই। কারণ যতবারই দেওয়া হয়েছে, ততবারই কিন্তু তারা শোধরায়নি, বরং যে ভুলগুলো হচ্ছিল, ও যে ভুলগুলো করেছিল তারা, সেই ভুলগুলো কিন্তু সেরকম ভাবেই ছিল। যেমন যে ক্ষেত্রে কেওয়াইসি না দেওয়া, বিভিন্ন প্রচুর অ্যাকাউন্ট মানে কেওয়াইসি মানে একটা যে এই ডিজিটাল ব্যাংক এরকম তৈরি হচ্ছে পেটিএম এর সাহায্যে, তো সেখানে কোনো কেওয়াইসি নেই, এবং একটা প্যান কার্ডে হাজারটা অ্যাকাউন্ট তৈরি হয়ে আছে। তো এই ধরনের যে ব্যাপারটা হয়েছিল, তো সেটা কিন্তু ও শোধরায়নি, এবং আরবিআই যখন রিসার্চ করেছে, তারপরে কিন্তু আর পেটিএম কে এরকম সুযোগ দিতে কিন্তু আর একদমই রাজি নয়। তো সেই ক্ষেত্রে যদি কোনো কোম্পানি থেকে পেটিএম কে কিনে নেওয়া হয়, বা কোনো ব্যাংকের সাথে মার্জ করে দেওয়া হয়, তাহলে একমাত্র পেটিএম হয়তো কিছুটা সুযোগ পেতে পারে, কিন্তু যে ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট, সেটা কিন্তু হয়তো আর থাকবে না। শুধুমাত্র যেমন ইউপিআই ট্রানজাকশন হয়, সেটাই হয়তো করতে পারবে। তো এই ধরনের কিছু জিনিসপত্র আমরা দেখেছি। তো এখন আমরা একটুখানি জেনে নেবো যে মানি লন্ডারিং ব্যাপারটা কি। মানি লন্ডারিং ব্যাপারটা হলো ও যে আহ প্রথমে মানি লন্ডারিং ব্যাপারটা জানতে গেলে আমাদের প্রথমে ব্ল্যাক মানি কি এটা জানতে হবে। তো ব্ল্যাক মানি কি? যখন কেউ কোনো কেউ ইনকাম করছে, একটা হিউজ পরিমাণে টাকা ইনকাম করছে, তখন সে যখন ট্যাক্স তার যে পরিমাণ ট্যাক্স দেওয়া উচিত, সেই পরিমাণ ট্যাক্স যদি সে না দেয়, তাহলে সেই যে ট্যাক্স না দেওয়া টাকাটা, সেটা কিন্তু ব্ল্যাক মানি হয়ে যায়। এবং আমাদের দেশের যে নিয়ম আছে যে 18% জিএসটি দিতে হবে, এবং ব্যাংকিং এর ক্ষেত্রে 2% তারা কাটবে, এবং যে হাইয়েস্ট হাইয়েস্ট হচ্ছে ইনকাম ট্যাক্স আমাদের দিতে হয়, সেটা হচ্ছে 30%। তো সব মিলিয়ে 50% এর একটা ট্যাক্স কিন্তু আমাদের পে করতে হয়। তো কেউ যদি ইনকাম করে 10 কোটি টাকা, তো তাকে 5 কোটি টাকা ইনকাম ট্যাক্সই দিতে হবে। এবং সে যদি সেটা লিগাল এতে ইনকাম করে, তাহলে মানে এই যে 5 কোটি টাকা তার পকেট থেকে সরকারকে দিতে সকলেরই কিন্তু একটা
আহ আহ, ইয়ে হবে, গায়ে লাগবে, তখন সেই টাকাটা সে যদি বাঁচাতে চায়, তখন সেই টাকাটাকে আমরা ব্ল্যাক মানি বলতে পারি। তো এই ব্ল্যাক মানি কিন্তু কোনো কালো রঙের দেখতে নয়। ব্ল্যাক মানিটা এমনি পরিষ্কার আমাদের যেমন মানি সেরকমই দেখতে, কিন্তু এটাকে বলা হচ্ছে ব্ল্যাক মানি। তো এই ব্ল্যাক মানিটাকে যখন হোয়াইট মানিতে পরিণত করা হয়, তখন সেই জিনিসটাকে বলা হয় মানি লন্ডারিং। তো মানি লন্ডারিং কি? লন্ডারিং মানে হচ্ছে পরিষ্কার করা। আর জামা কাপড় পরিষ্কার করার জন্য আমরা বলি লন্ড্রি ব্যাপারটা। তো এই মানি লন্ডারিং, যখন মানিটা ব্ল্যাক মানিটাকে হোয়াইট মানি করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে মানি লন্ডারিং। মানি লন্ডারিং এর মধ্যে প্রথমেই আমরা বলতে পারি এই যে হুন্ডি বাজারের কথা। তো হুন্ডি বাজার ব্যাপারটা কি সেটা আমরা একটু পরিষ্কার করে জেনে নিই। তো হুন্ডি বাজার হচ্ছে এমন একটা মার্কেট। কেউ যদি সৌদি আরবে কাজ করে এবং সে সেখানে একটা বিশাল পরিমাণে ইনকাম করে, এবং সে সেই মানে টাকাটা বাড়িতে পাঠাতে চাইবে। তো সেইখান থেকেও একটা, মানে যখন আমাদের ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হয়, ইন্টারন্যাশনাল ভাবে মানি এখানে আসে, তখন ওকে বিশাল পরিমাণে ট্যাক্সও দিতে হয়। তো সেই ট্যাক্সটাকে বাঁচানোর জন্য অনেকে এই হুন্ডি বাজারে এর দ্বারস্থ হয়। তো এই হুন্ডি বাজার ব্যাপারটা কি, যখন কেউ আরব থেকে সৌদি আরব থেকে যখন ইন্ডিয়াতে কেউ টাকা পাঠাচ্ছে, এবং ধরুন এখানে একটা নামই দেওয়া যেতে পারে, এই যে অশোক নামে কোনো একজন ব্যক্তি, সে পুলক নামে কোনো একজন ব্যক্তিকে টাকা পাঠাতে চাইছে। তো এই যে আরবের যে এজেন্ট আছে, হুন্ডি বাজারের এজেন্ট, তার কাছে সে টাকাটা দেবে এবং একটা পাসওয়ার্ড দেবে। এবং এই ইন্ডিয়াতে ওদের যে হুন্ডি বাজারে যে এজেন্ট আছে, তার কাছে সেই পাসওয়ার্ডটা বলে দেবে, এবং সে হয়তো যাবে সেই লোকটার কাছে, লোকের কাছে, সেখানে গিয়ে সে পাসওয়ার্ড চাইবে, এবং সে যদি পাসওয়ার্ড দিতে পারে, তাহলে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যে এজেন্ট আছে সেটাকে ওই যে টাকা পাঠাক, 1 কোটি টাকা পাঠাক, 10 কোটি টাকা পাঠাক, সেটা দিয়ে দেবে। কিন্তু ও অশোক যে টাকাটা সেই হুন্ডি মার্কেটের এজেন্টকে দিয়েছিল আরবে, সেটা কিন্তু আরবেই থেকে গেছে। সেটা তখনো পর্যন্ত ইন্ডিয়াতে আসেনি, কিন্তু এখানে পাসওয়ার্ড বলার ক্ষেত্রে এখানে সে টাকাটা পেয়ে গেছে। এবারে সেই টাকাটা যখন ইন্ডিয়াতে পাঠাবে, তারা কিভাবে পাঠাবে? তারা তাদের বিভিন্ন ধরনের পলিসি আছে, তার মধ্যে হচ্ছে সেল কোম্পানি। সেল কোম্পানি হচ্ছে একটা বিখ্যাত, মানে মানি লন্ডারিং এর ব্যাপারটার ক্ষেত্রে। তো সেল কোম্পানি কি? সেল হচ্ছে কিছু এমন কোম্পানি যেগুলোকে তৈরি করা হয়, সেগুলোর কোনো কিছু কাজ নেই, জাস্ট একটা অফিস, একটা যে কোনো কিছু এখানে প্রোডাকশন হয়, এরকম সরকারকে কাগজপত্র করে দেখানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেখানে কোনো কাজই হয় না। এবং সেই কোম্পানিগুলোতে আরো থেকে ইনভেস্টমেন্ট করা হয়, সেটাই দেখানো হয়, এবং পরে দেখানো হয় এগুলো লসে চলে গেছে এবং কোম্পানিগুলো উঠে গেছে। তো এরকম প্রচুর সেল কোম্পানি জেনারেট করা হয় এই ব্ল্যাক মানিটাকে হোয়াইট মানি করার জন্য। তো এই যে সেল কোম্পানি, এটা কিন্তু হচ্ছে ব্যাপারটা, এটা হচ্ছে মানি লন্ডারিং এর আহ, আহ, একটা প্রসেস। তো এইভাবে মানি লন্ডারিং করা হয়। আবার আরেকটা ভাবে মানি লন্ডারিং করা হয়, যে 10 লাখ টাকা, একটা 10 লাখ টাকার উপরে যদি ট্রানজাকশন করা হয়, তখন ব্যাংক কিন্তু সেই জায়গাটাকে নজর দেয়। আর যদি 10 লাখ টাকার নিচে কিছু করা হয়, ট্রানজাকশন করা হয়, সেভাবে নজর দেওয়া হয় না। তো 1 কোটি টাকা কে যখন আহ ছোট ছোট ভাবে বিভিন্ন অ্যাকাউন্টে চালান করে দেওয়া হয়, 1 লাখ, 2 লাখ বা 10 লাখের নিচে 9 লাখ করে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়, তার ফলেও কিন্তু সেটা একটা হোয়াইট মানিতে পরিণত হয়। এবং এই হোয়াইট মানি, এই মানিটাকে যদি আমি মানে ইন্ডিয়া থেকে বাইরে মানে নেপালের কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই, এবং সেখান থেকে যদি ক্যাশ উইথড্র করে নেওয়া হয়, তারপরে কিন্তু আর কোনো সেই টাকাটার খবর মানে পাওয়া যায় না। এবারে এইভাবে যেতে 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 সেটা কিন্তু পৌঁছে যায় সুইস ব্যাংকে। আবার অনেকে কি করে, যে এই যে জাহাজে মাল যায়, তখন সেই মালের মধ্যেই বস্তা করে টাকাগুলো কিন্তু সুইস ব্যাংকে পাঠানো হয়। এই সুইস ব্যাংক এমন একটা জায়গা,
যেখানে যেখানে সব মানে ব্ল্যাক মানি গুলাকে হোয়াইট মানি করা হয়। কারণ এখানে যে টাকাটা আসে সেটা কিন্তু কাউকেই বলা হয় না যে এই টাকাটা কোথা থেকে এসেছে, এটা ওদের দেশের রুল। তো সেই জন্য মানে ওদের দেশ কোনোভাবেই মানে কৈফিয়ত দিবে দেবে না যে এই টাকাটা কোথা থেকে ওরা পাচ্ছে। তো যার ফলে যদি কেউ সুইস ব্যাংকে টাকাটাকে চালান করে দিতে পারে তাহলে কিন্তু তার ব্ল্যাক মানিটা হোয়াইট মানি হয়ে যাবে। এবং মরিশাস মরিশাস দেশেও এরকম একটা নিয়ম আছে। তো এইভাবে কিন্তু সুইস ব্যাংকের মাধ্যমে আমরা দেখি যে এইসব মানি লন্ডারিং ব্যাপারগুলো হতে থাকে। তো বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের নিয়ম, এখানে অদ্ভুত অদ্ভুত নিয়ম মানে দেশের মানুষেরা করে রেখেছে, যার ফলে তারা কিন্তু ওইখান থেকে অনেকটা টাকা ইনকাম করতে পারে। তো এই যে জিনিসগুলো, এই যে জোড়াতালির ব্যাপারগুলো, এই যে কারাপশনের ব্যাপারগুলো আমাদের দেশে কিন্তু দেখেছে। এবং তাই মানে আমাদের সবকিছু পেমেন্ট শুরু হওয়ার আগে, আমাদের ইনকাম শুরু জেনারেট হওয়ার আগে কিন্তু এই যে কেওয়াইসি ব্যাপারটা উনি কিন্তু পরিষ্কার করতে চাইছেন যে আমাদের মধ্যে আমাদের এই যে এত লক্ষ আমাদের কাস্টমার, মানে আমরা যে ফাউন্ডার, এবং অবশ্যই আমরা একজন করে কাস্টমার মানে এথিক্যাল এবং লিগাল ওয়েতে সবকিছু হচ্ছে সেটা কিন্তু করার জন্য আগে কিন্তু কেওয়াইসি ব্যাপারটা উনি নিয়ে আসছেন, এবং সেটা আমাদের ইন হাউস প্রোডাক্ট ও ভেরিফাই এর মাধ্যমে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের কোম্পানিতে কত সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা নিয়ে তৈরি হচ্ছে, এবং কত মানে ভিশনটাকে কত বড় করে রেখেছে, যে এখান থেকে যা আমরা ডেটা কালেকশন করবো সবকিছু যেন লিগাল এবং ethical থাকে। তো স্যার এইটুকুই বললাম। আর ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে, চন্দ্রনী ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। উনি ওনার জায়গা থেকে শেয়ারিংটা রাখলেন। ঠিক তাই, এমনি ভাবেই আমাদের প্রত্যেকটা জিনিস যদি আমরা একটু জানার চেষ্টা করি বা একটু আমরা জ্ঞান নেওয়ার চেষ্টা করি, প্রত্যেকটা সাবজেক্টের উপর যদি আমাদের একটু একটু করে ডেপথ আমরা বাড়াই, তাহলে কি হবে, আগামী দিনে আমরা ভালো বেটার কাজ করতে পারবো। কারণ আজকে যখন আমি গতদিনে যে কথাটা বলছিলাম যে আমাদের মধ্যে বিজনেস করছি, রিলেটিভ বন্ধু টাকাটা বান্ধব শরবত করে পরিচিতির দিয়েছিস? মধ্যে আমরা সেগুলো শুনতে পাচ্ছি। কিন্তু যখন আমরা ইন্টারন্যাশনাল লেভেলে ব্যবসাটা করব বা সেই ধরনের লোকের সঙ্গে যখন যোগাযোগ করব, তখন কিন্তু আমাদের কিছুটা জ্ঞান, অবশ্যই কিছু জিনিসের উপর ভালো ডেপথ থাকা দরকার। তাহলে কিন্তু তারা ক্লিয়ার কনসেপ্টটা পাবে এবং আমার আপনার সঙ্গে কিন্তু বিজনেসটা করতে আসবে। কারণ একটা লোক ভরসা তখনই পাবে, কারণ যার সঙ্গে ব্যবসা করতে আসছে সে যদি ক্লিয়ার কনসেপ্ট কোনো সাবজেক্টের উপর না থাকে, বা সে যদি সেই সাবজেক্টটাকে ভালো করে তাকে বোঝাতে বা জানাতে না পারে, তাহলে কিন্তু তারা কিন্তু তার সঙ্গে আসবে না ব্যবসা করতে। তো এই জায়গাগুলো আমাদেরকে একটু একটু করে নিজেদের মতো করে যে যেমন ভাবে পারি সেই জায়গাগুলো কিন্তু আমাদের কভার করে নিতে হবে। মানে আমরা কি অ্যাকচুয়ালি সমৃদ্ধ হতে হবে, পরিণত হতে হবে। অন প্যাসিভ বিজনেসটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো, এইটা করতে হবে, এবং সেটা যে যার নিজের মতো করে, যে যার ২৪ ঘন্টার মধ্যে যার যেরকম সময় আছে, সেই সময় মতো আমরা একটু একটু করে অবশ্যই যাতে রপ্ত করে নিতে পারি, সেটা করতে হবে আমাদেরকে। ঠিক আছে। আচ্ছা, চলুন, বেবী দাস ম্যাডাম, আপনি একটু কিছু শেয়ারিং রাখবেন? ম্যাডাম, বেবী দাস ম্যাডাম। Good evening. হ্যাঁ, গুড ইভিনিং ম্যাডাম, বলুন। Good evening, our respected founding member. স্যার, শেয়ারিং বলতে আমার তো জ্ঞানটা নেই, ঠিক আছে? আমি আমার নিজের মতো করে একটু কিছু বললাম, ঠিক আছে? ওকে, ওকে, বলুন। হবে কি স্যার? হ্যাঁ, অবশ্যই হবে, কেন হবে না? এইখানে দেখুন। কিন্তু হ্যাঁ, বলুন। বলো, যেটা বলেন মনে বলেন। আসছে দেখুন, যেটা মনে আসছে সেটাই বলুন। এটা আমাদের ফ্রি ফ্র্যাঙ্ক, আমরা যে প্রোগ্রামগুলো রাখি এখানে কোনো অসুবিধা নেই। সবাই নতুন, আমরা কোনো প্রফেশনাল বিজনেসম্যান কেউ নই। তো সেখানে আমরা যে যেরকম ভাবে বলতে বলতেই আমরা শিখবো, জানবো, এবং যেটা মনে হচ্ছে সেটা, আমার যেটা মনে হচ্ছে সেটা ভুলও হতে পারে, আপনার যেটা মনে হচ্ছে সেটা ঠিক হতে পারে। এইভাবে আমরা উভয়ের মধ্যে আলোচনা করে, পরামর্শ করে সবাই বেটার হতে চাইছি। এইটাই আমাদের মূল উদ্দেশ্য। ঠিক আছে? সেক্ষেত্রে কোনো ভয়ের কিছু নেই, লজ্জার কিছু নেই, এই ব্যাপারটা।
তো বলুন, আপনার যেটা মনে হচ্ছে বলুন। ওকে, অসংখ্য ধন্যবাদ। আসলে স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগের যে বক্তা ছিলেন আমাদের শিপ্রা ম্যাডাম, চন্দ্রানী পুরকাইত ম্যাডাম, ওনারা অসাধারণভাবে সত্যি আলোচনা করছিলেন। আমি প্রতিনিয়ত প্রত্যেক স্যার ম্যামের কাছ থেকে শেখার চেষ্টা করি। আমি জানি প্রত্যেকটা স্যার ম্যামের ভিতরে কিছু না কিছু একটা গুণ রয়েছে। আর সেগুলো যদি আমরা একে অপরের এই যে সহযোগিতার মাধ্যমে নিচ্ছি, একে অপরের মাধ্যমে পরিপূরক হচ্ছি, সত্যি এটা ভীষণ ধরনের একটা পাওয়া যে আমরা সমস্ত আহ, ঘরের ভেতর সমস্ত কাজের মধ্যে থেকেও যে নিজেদের যে গ্রোথ, এগিয়ে যাওয়া এবং কোম্পানিকে যে জার্নাল যে কি সেটা জানা, এটা সত্যি আমার কাছে পাওয়া। ধন্যবাদ জানাচ্ছি সুনীল স্যারকে যে ম্যাডাম, একটু একটু যদি একটু যদি ম্যাডাম, একটু যদি টাওয়ারের দিকে আসা যায়, কারণ একটু টাওয়ারটা ডিস্টার্ব করছে। একটু যদি পারেন টাওয়ারের দিকে আসতে পারলে ভালো হয়। হ্যাঁ, একটু ডিস্টার্ব হচ্ছে। আসলে সমস্যা তো স্যার এই জায়গাতে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো, এবার মোটামুটি, হ্যাঁ মোটামুটি এবার শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আসলে হুম, আজকে আমার ওয়াইফাইটা গতকালকে চলে এসেছিল, আজকেও স্যারেরা এসেছেন। তো আচ্ছা আসলে সমস্যার জন্যই হচ্ছে না, কোনো আচ্ছা একটা সমস্যার জন্যই। সেই জন্য আমাকে আচ্ছা এই সমস্যাগুলো সবসময় ফেস করতে হয় এবং খারাপও লাগে আমার, কিন্তু কিছু করার নেই। তো আচ্ছা আচ্ছা, ও ঠিক যাই হোক, হয়ে যাবে, অনেক অসুবিধা নেই, বলুন। আহ, হুম, সুন্দর, ওকে, অনেক সুন্দরভাবে আমাদের ম্যাম আলোচনা করছিলেন। সেই জায়গা থেকে আমি ভীষণভাবেই অজ্ঞ, তবুও চেষ্টা করছি আমার মতো কিছু বলার। তো এই যে আমি ফার্স্ট টাইম অনপ্যাসিভে এসেছি, তখন কিন্তু আমি কোম্পানির মিশন ভিশন কি, কোম্পানির প্রোডাক্ট কি, তার মার্কেট ভ্যালু কত, এই যে ভীষণ কোম্পানির সিও কে, কোম্পানির হেড অফিস কোথায়, কোম্পানি কিসের জন্য আমাদের পৃথিবীতে আসছে, এই যে এই সব বিষয়গুলো সত্যি আমার কাছে একবারই জানা ছিল না। তখন আহ যখন আমি প্রথম আসি, শুধুমাত্র এটাই জানতাম যে এটা একটা আমেরিকান কোম্পানি, এইটুকুই। তো আমার দাদা তখন বলেছিল যে যদি এই কোম্পানিতে থাকিস, অবশ্যই ভালো কিছু হতে পারে, থাক, ধৈর্য ধর। তো সেই জায়গা থেকে আমিও কিন্তু কোনোদিনও দাদার কাছে জানতে চাইনি যে এই কোম্পানিতে থাকলে আমি কত ইনকাম করতে পারবো, এর প্রোডাক্ট কি আছে, মার্কেট ভ্যালু কি আছে, এর ভিশন মিশন কি। আমি সত্যি বলছি, আমি কোনোদিনও জানতে চাই না। আর এটা আমার একটা ব্যক্তিগত দোষও বলতে পারেন। আমি সত্যি কথা কারো সম্বন্ধে কোনোদিনও নিজে থেকে জানতে চাই না, এবং তাকে ব্যবহার করতে করতে আমি যতটুকু বুঝতে পারি সেই রকমই। তো এইখানে আমি অনপ্যাসিভে এসেও ঠিক তেমনি আসলাম, দেখলাম সমস্ত কিছু এবং কোম্পানির যে মিশন ভিশন সেটাকে বোঝার চেষ্টা করলাম। এই যে আমাদের প্রোডাক্ট গুলো রয়েছে, ওমেল, ও নেট, এই যে সমস্ত ও ট্র্যাকার, ও কানেক্ট, এই যে প্রোডাক্ট গুলো, তখন ও কানেক্ট কিন্তু লঞ্চ হয়নি। ও কানেক্ট মানে আসতে আমাদের মধ্যে এই যে এরকম একটা মনোভাব ছিল। আমি যখন আসি তখন কিন্তু মূলত আমাদের যে অনজয় এবং ওমেন, অনজয় ওমেন, এটা নিয়ে আরো একাডেমি নিয়ে কিন্তু সেই সময় আলোচনা হচ্ছিল। তো আমি যেহেতু একটা হেলথ ডিপার্টমেন্টে কাজ করতাম, তো মাত্র অঞ্জয় নিয়ে যখন আলোচনা হচ্ছিল আমার ভীষণ ভালো লেগেছিল এবং মনে হয়েছিল যে সত্যি আমরা তো মুখে গিয়ে যে প্রান্তীয় এলাকার যে মাগুলো রয়েছে বা অল্প বয়সী মারা রয়েছে এবং এমনও পরিবার আছে যে তাদের কাছে এই যে মানে তাদের যে শারীরিক সুস্বাস্থ্যের যে একটা বার্তা, সেটা কিন্তু ওনারা জানতে চান, অথচ
তাদের কাছে জানার যে সুযোগ নেই, তারা বুঝতে পারছেন না যে কোন আম, খাবারটা খেলে তার শারীরিক মানে, বৃদ্ধি হবে বা পুষ্টি পাবে, বা তার শিশুর যে প্রকাশ বৃদ্ধির যে বিকাশ সেটা কিভাবে হবে। এইসব ভীষণ এইসব বিষয় নিয়ে বিষয়গুলো নিয়েও কিন্তু সত্যি আমাদের অনেক কিছু ডাউট ছিল। কিন্তু যখন আমি অন প্যাসিভে আসলাম, তখন আমি প্রথমত এসেই এই যে অনজয় ওমেন নিয়ে যে একটা ওমেন নিয়ে যে একটা কাজ, এটা দেখে আমি ভীষণ ভাবে সত্যি বলছি খুশি হয়েছিলাম। এবং ভেবেছিলাম যে তাহলে এই কোম্পানির উদ্দেশ্য কি আমাকে জানতে হবে। যখন জানলাম যে এই কোম্পানির মূল উদ্দেশ্য হলো হিউম্যানিটির জন্য কাজ করা, এর মিশন ভীষণ সমস্ত কিছু যখন জানার চেষ্টা করলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। এবং তারপর থেকেই আস্তে আস্তে আমি কোম্পানিকে বোঝার চেষ্টা করি। তারপরে যখন আমাদের ওয়ালেট আসলো, এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট গুলো যখন আসছিল এবং প্রোডাক্ট গুলোকে আমি ভীষণভাবে জানার চেষ্টা করছিলাম। তারপরে যখন জানলাম যে অঞ্জয় শুধুমাত্র একাই কাজ করবে না, তার সঙ্গে আমাদের যে ওমেন আছে সেটা কিন্তু একসঙ্গে একযোগে যুক্ত হয়ে কিন্তু কাজটা করবে আমাদের অন প্যাসিভে। এটা ভীষণ ভালো লাগলো। তারপরে আস্তে আস্তে আমাদের যে বিভিন্ন অফিস তৈরি হতে লাগলো, আমাদের ইজিপ্ট, তারপরে আপনার এই যে বুর্জ খলিফা শো, এগুলো দেখতাম। আপনি কিভাবে নেবেন না, আমি প্রথম থেকে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করলাম। মানে আমি যতদিন আসা হলো ওয়ান প্যাসিভে ততদিন থেকেই তো আমার ওগুলো ভীষণ ভালো লাগতো। বুর্জ খলিফা শো আমি লাইফে কোনোদিনও কোথাও দেখিনি, কিন্তু এই মাত্র অন প্যাসিভে আসার পরে আমি বুঝলাম যে এই লেজার শোটা কি রকম ধরনের হতে পারে। এই লেজার শো দেখার জন্য যে হাজার হাজার মানুষ সেখানে অপেক্ষা করবে, এবং ইউটিউব বা অন্যান্য এই যে আমাদের অনলাইনের মাধ্যমে মানুষ দেখবে, এগুলো সবই সত্যি আমার কাছে বিস্ময়কর ছিল। তো যেহেতু আমি অনলাইন মার্কেটিং কোনোদিন করিনি, তো অন প্যাসিভে এসে এগুলো যখন দেখলাম আমার ভীষণ ভালো লাগতো এবং ভীষণ ভাবে আনন্দ ফিল হতো। তারপরে আমাদের ও কানেক্ট এলো। আমরা জানি ও কানেক্ট হচ্ছে আমাদের ব্যাকবোন প্রোডাক্ট, যার মাধ্যমে কিন্তু আমাদের অন প্যাসিভ বিশ্বে রাজ করতে চলেছে, আমরা প্রত্যেকেই জানি। তো যখন ও কানেক্ট এসেছিল, তখন আমার মনে হয়েছিল, যখন ও কানেক্টের ফিচার্স গুলো সেরকম ভাবে উন্নত ছিল না আমাদের প্রথম ও কানেক্ট লঞ্চ করার পর, আসার পর, সরি। তো তখন আমার মনে হয়েছিল যে কোম্পানি যত ধীরে আসুক না কেন, আমার কোনো তাড়াহুড়ো নেই। কারণ আমি কোম্পানিটাকে সুন্দরভাবে আসতে দেখতে চাই, এবং সুন্দরভাবে তার যে গ্রোথ, মার্কেটে যে তার বিস্তার লাভ, সেগুলো যেন খুব সুন্দরভাবে হয়। এটা আমার সত্যি মন থেকে এখনো চাই আমি, এবং তখন প্রথমে আসার পর থেকে এখন পর্যন্ত সেটাই চাই যে সুন্দরভাবে আসুক। কারণ আমরা জানি, আমার ও কানেক্ট নিয়ে একটা গল্প মনে পড়েছিল, আমি সেটা লিখেও রেখেছিলাম সেই সময়, যে যখন আমাদের আগে কিন্তু পেন ছিল না, পেনের প্রচলন কিন্তু ছিল না। যখন আমরা আমাদের যে পূর্বপুরুষ যারা ছিল, তারা কিন্তু মানে পেনের সাহায্যে কিন্তু লিখতো না, পেন তো পরে আসলো। তো তখন আমরা কিন্তু দেখতাম যে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও দেখেছিলাম যে ওই বাঁশের কঞ্চির কলম, তারপরে ওই পাখির পালকের কলম, তারপরে ওই আস্তে আস্তে পাশাপাশি আসলো দোয়াত। দোয়াতের মাধ্যমেও কিন্তু তখন লেখা হতো। তো সেই সময় সেই সময় কিন্তু লুইস এডসন ওয়াটারম্যান নামে একজন কিন্তু ব্যবসায়ী প্রথমে তিনি তার ব্যবসা শুরু করেন, এবং তিনি এই পেনের আবিষ্কার করেন, আমরা সকলেই জানি। তো ওয়াটারম্যান সেই আগেকার অন্যান্য ব্যবসায়ীর মতোই উনিও ব্যবসা করতেন। তো অন্যান্য ব্যবসায়ীদের মতো তিনি কিন্তু
যখন কোথাও কোনো কাজে যেতেন তখন দোয়াত এবং তার যে কলম সেটা নিয়েই কিন্তু সেখানে যেতেন এবং কাজ করতেন। তো একদিন কি হয়েছিল যে উনি একটা অন্য ব্যবসায়ীর কাছে গেছিলেন এবং সেখানে তার চুক্তিপত্রের সই করার ছিল এবং তিনি সেখানে সই করেন এবং আ আ চুক্তিপত্রটা কিছুটা লিখা হয়েছিল এবং আ ও মানে ওনার যে দলিলটা ছিল সেখানে তো চুক্তিপত্রে তো কিছু লিখা থাকে আমরা প্রত্যেকেই জানি। তো উনি যখন লিখছিলেন অর্ধেকটা লিখা হয়েছিল। তারপরে হঠাৎ করেই কিন্তু তার দোয়াতটা ওই দলিলের উপরে কিন্তু উপুড় হয়ে পড়ে এবং আ কি হয় উম চুক্তিপত্রটা কিন্তু নষ্ট হয়ে যায়। তখন তাকে ওই যে আ যেহেতু দোয়াতের কালিটা পুরোটাই পড়ে গেছিল, তো তার কাছে আর কিন্তু কালি ছিল না। সেই কালি সংগ্রহ করতে গেছিলেন চুক্তিপত্রটা অর্ধেকটা সম্পন্ন করার পরে কিন্তু গেছিলেন। তো যেহেতু সেটা নষ্ট হয়ে গেছিল, এবার তিনি কিন্তু খুব তাড়াতাড়ি করছিলেন এবং সেই আ আ দোয়াত সংগ্রহ করতে খুব শীঘ্রই না পারায় আ আ ওনার রাস্তায় দেরি হয়ে যায় এবং ওই যেটা চুক্তিপত্রে লেখা হয়েছিল সেটা কিন্তু অন্য একজন আ সরি আসলে আমার একটা কাস্টমার দোকানে এসেছিল। তো যাই হোক কিন্তু ওই চুক্তিপত্রটা অন্য কেউ সই করে কিন্তু সেটা তার হয়ে যায় এবং তিনি এসে সত্যি ভীষণভাবে বিমর্ষ হয়ে পড়েন এবং ভীষণভাবে দুঃখিত তিনি যে উম তিনি ব্যর্থ হলেন তার কাজে এবং পিছিয়ে পড়লেন। কিন্তু সেখানেই থেমে থাকেনি। তিনি তখন কিন্তু যে একটা জেদ যে আমি আমার পথ উল্টে পড়ে যাওয়ার কারণেই আমি এই প্রজেক্টটি পেলাম না। তখন তার মনে ভীষণ কষ্ট হয়েছিল এবং তিনি তখন কিন্তু পেনের আবিষ্কার করেছিলেন এবং এই যে কলম যে সারা বিশ্বে বিপ্লব ঘটাবে এটা কিন্তু উনি বুঝতে পারেননি। ওনার নিজের প্রয়োজনের তাগিদেই কিন্তু কলমটা তৈরি করেছিলেন। এখন কিন্তু সারা বিশ্বে পেনের যে প্রচলন সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি কতটা প্রয়োজন। তো আমার সেই জায়গা থেকে মনে হয়েছিল যখন ওখানে প্রেস ছিল আমাদের মাঝে তো সেই সময় এখনো পুরোপুরি মানে আমাদের প্রোডাক্টটি এখনো মানে সেরকম ভাবে আসতে পারেনি আমাদের মাঝে অনেক অনেক ফিচার্স এখনো কিন্তু বাকি আছে যেমন এখানে যতগুলো ফিচার্স রয়েছে আমরা জানি যে আমাদের নয়েজ ক্যান্সেলেশন এই যে এই ব্যাপারগুলো আরো আছে তো সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি তো নতুন যে একটা কি সংযোজন হয়েছে সত্যি আমার সেটা দেখা হয়নি বা পরীক্ষা করা হয়নি। অবশ্যই আপনারা সেটা আমাকে জানাবেন আমি এই আশা রাখি। তো ও কানেক্ট যদি আমাদের মাঝে সম্পূর্ণরূপে না আসে এবং এই যে ও কানেক্টের যে এই ও কানেক্ট যে প্রোডাক্টটি আমাদের অত্যন্ত একটা শক্তিশালী প্রোডাক্ট এটা আমরা সবাই জানি। ও কানেক্টের পাশাপাশি ও ট্র্যাকারও কিন্তু আমাদের ভীষণ শক্তিশালী একটা প্রোডাক্ট। আ আ যেটা এটাও কিন্তু মার্কেটে ভীষণভাবে আ সাড়া ফেলবে এটা আমার মনে হয়। তো মনে হয় কি এটা আমরা বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে আমাদের ও কানেক্ট যদি পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ার রূপে যদি আমাদের মাঝে না আসে, না আসতে পারে এটাকে যদি কেউ বিকল্প ভাবে কোনো কোম্পানি যদি সেই জায়গা থেকে সেটাকে আ কিভাবে বলি গ্রহণ করে বা তারা সেটাকে অনুরূপভাবে নকল করে তাহলে কিন্তু আমাদের অনেক আ লস হতে পারে বা আমাদের কোম্পানি পিছিয়ে যেতে পারে। তো আমরা জানি আমাদের অন প্যাসিভ আ রিয়াল কোম্পানি, রিয়াল প্রোডাক্ট সমস্ত কিছুই কিন্তু আমাদের রিয়াল এটা আমরা যারা ১৪ লক্ষ প্লাস ফাউন্ডার আছি তারা কিন্তু আমরা জানি। তো এই ছিল ঘটনা আরো
অনেক কিছু আছে হয়তো এই মুহূর্তে সেরকম ভাবে মনে পড়ছে না। আর তাছাড়াও আমাদের চন্দ্রানী পুরকাইত ম্যাম ও উম ও ভেরিফাই সম্বন্ধে দুর্দান্তভাবে আলোচনা করছিলেন। সেটা আমরা শুনছিলাম। তো আমার এটুকুই বলার ছিল। পরবর্তীতে আবার যদি সুযোগ পাই বা সেরকমভাবে নিজেকে প্রস্তুতি নিতে পারি অবশ্যই আপনাদের মাঝে আবার আসবো। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমাকে শোনার জন্য। আর যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই ধরিয়ে দেবেন। আমি চাই যে আমার ভুলগুলো কেউ ধরিয়ে দিলে অবশ্যই আমি নিজে সংশোধন হয়ে এগিয়ে যেতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ সলিল স্যার আপনাকে।